আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। সিলেটে চিকিৎসা নিতে এসে হাসপাতাল থেকে পালিয়েছেন করোনা আক্রান্ত সন্দেহভাজন সৌদি ফেরত মহিলা। বাড়িতে রাখা হয়েছে সেলফ কোয়ারেন্টাইনে। বাংলাদেশের প্রতিটি উপজেলা থেকে 1000 করে লোক বিদেশে পাঠানো হবে, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। দেশের প্রথম ডিজিটাল হাসপাতালে রূপান্তরিত হতে যাচ্ছে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। অবশেষে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে থার্মাল স্ক্যানার। মঙ্গলবার থেকে শুরু হয়েছে স্ক্যানিং। মন্ত্রী ইমরান আহমেদের গাড়ি আটকে কোয়ারি খুলে দেওয়ার দাবি জানিয়েছে পাথর শ্রমিকরা। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে হয়েছে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিষয়ক সংগঠন মাহা স্পোর্টস সাস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা সম্পন্ন। এফসি ভ্যাগাবন্ড চ্যাম্পিয়ন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন এক মহিলা চিকিৎসা নিতে এসে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। কয়েকদিন আগে সৌদি আরব থেকে ফেরত আসা ওই মহিলার অসুস্থতার সাথে করোনার লক্ষণ পাওয়ায় তাকে পরীক্ষার কথা বলেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। হাসপাতালে আইসোলেশন ভর্তি হতে রাজি না হওয়ায় তাকে নিজ বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে রেখেছে সিভিল সার্জন অফিস। 10-12 দিন আগে সিলেটের মোগলাবাজার থানার ইসলামপুর গ্রামের এক মহিলা দেশে ফিরেন। সর্দি, কাশি আর শ্বাসকষ্ট নিয়ে তিনি মঙ্গলবার দক্ষিণ সুরমার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান। অসুস্থতার লক্ষণ করোনা আক্রান্তদের সাথে মিল থাকায় তাকে কয়েকটি পরীক্ষা করানোর কথা বলেন চিকিৎসকরা। এরপর পরীক্ষা করিয়ে আনার কথা বলা হলে ওই মহিলা হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে বিষয়টি জানানো হয় সিলেটের সিভিল সার্জনকে। সিভিল সার্জন জানান, তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তির অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু তিনি ভর্তি হতে রাজি হননি। পরে তাকে নিজ বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। বাংলাদেশের প্রতিটি উপজেলা থেকে 1000 করে লোক বিদেশে পাঠানো হবে। সে লক্ষ্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এছাড়া বর্তমান সরকার দেশে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে সিলেটের কোম্পানিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সুযোগ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি একথা বলেছেন। মন্ত্রী আরও বলেন, উন্নত বিশ্বের ন্যায় ভবিষ্যতে আইটি শিল্পই হবে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। সেই বিষয়টি বিবেচনা করে ও গুরুত্ব দিয়ে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রকল্পের আওতায় সিলেটের তরুণ তরুণীদের আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করা হবে। সেমিনারের সভাপতি বক্তব্যে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বলেন, সিলেট সহ দেশের প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে একটি করে হাইটেক পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। হাইটেক পার্কগুলোর কাজ শেষ হলে দেশের 65% তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হুসেনারা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান এনডিসি, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ, বাংলাদেশ হাইটেক পার্কের পরিচালক ANM শফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক মুস্তফা কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সিলেটের প্রকল্প পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ গুলাম সারওয়ার ভুইয়া। দেশের প্রথম ডিজিটাল হাসপাতালে রূপান্তরিত হচ্ছে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। হসপিটাল হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন পদ্ধতিতে চিকিৎসা প্রক্রিয়া থেকে শুরু করে চিকিৎসা ও হাসপাতাল ব্যবস্থাপনা সংক্রান্ত সকল তথ্য একই নেটওয়ার্কের আওতায় আসবে। পর্যায়ক্রমে দেশের সকল হাসপাতালকেই ডিজিটালাইজ করা হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাকলিন হক। 900 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন সেবা দেওয়া হচ্ছে প্রায় 3500 রোগীকে। উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতালের উপর নির্ভরশীল সিলেট বিভাগের 4 জেলার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত প্রায় 1 কোটি মানুষ। প্রকল্পটি নিয়ে ইতিমধ্যে সার্ভের কাজ শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি টিম। যারা এখানে ইনভলভ হতে পারে, যারা সার্ভিস নিতে পারে, তাদের সাথে আমরা ডিসকাস করছি। ঠিক আছে, তো ডিসকাস করে ওদের প্রবলেমগুলো কী, ঠিক আছে, এবং প্রবলেমগুলোর সলিউশন কী হতে পারে, সলিউশনগুলো আমরা ডিফাইন করে দিচ্ছি।
আর কি। এবং আমরা উসমানী কর্তৃপক্ষের সাথেও ডিসকাস করে ওনাদের ফিডব্যাক আছে কিনা এই ফিডব্যাকগুলো নিচ্ছি, নিয়ে অ্যাডজাস্ট করছি। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় 15 কোটি টাকা। সাবির বিশেষজ্ঞরা তাদের সার্ভে প্রতিবেদন দেওয়ার পরই আহ্বান করা হবে দরপত্র, জানালেন প্রজেক্ট পরিচালক। আমরা ইনিশিয়াল অ্যাসেসমেন্টে এটার জন্য 15 কোটি টাকা আমরা ব্যয় ধরে রেখেছি। হ্যাঁ, সো হোপফুলি এর থেকে কিছু কম বেশি হতে হবে, যেটা সফটওয়্যার হার্ডওয়্যার সব কিছু মিলে, এবং এটার সহযোগিতায় থাকবে শাহজালাল ইউনিভার্সিটি এখানে কনসালটেন্ট হিসেবে থাকবেন। তারা অ্যাসেসমেন্ট করার পরে আমরা এটা টেন্ডার প্রক্রিয়ায় চলে যাবো, হয়তো মাস 2-3 মধ্যে আমরা টেন্ডার প্রক্রিয়ায় যেতে পারবো। টেন্ডার প্রক্রিয়া যাওয়ার পরে যারা কাজ পাবে, কাজ হতে আমার মনে হয় অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছরের মতো লাগবে, যেহেতু বড় সিস্টেম। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাসপাতালে বাড়বে সেবার মান, আরও স্বচ্ছতা আসবে হাসপাতালের কার্যক্রমে, আর সবচেয়ে বেশি উপকৃত হবেন রোগীরাই। আধুনিক যন্ত্রপাতি এর ব্যবহার এবং চিকিৎসা পদ্ধতিটাকে, যেমন মেডিকেল রেকর্ডস, আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তারপরে রোগীর ইতিহাস সংরক্ষণ করা, এটা আমি এখানে চিকিৎসা করতে পারবো না, তার ঢাকায় ওই প্রফেসর ওই ডিপার্টমেন্টের আমার পরামর্শ দরকার। তখন তিনি ইজিলি, আমি ক্লিক করব কম্পিউটারে, ওনাকে প্রবলেমটা দিব, উনি সাথে সাথে আমাকে জানিয়ে দেবেন। উনি পাচ্ছেন না, লন্ডনে পাঠাতে হবে, ওখান থেকে আমরা অ্যাডভাইস পেয়ে যাব। আপনার এক্স রে ফিল্মটা বা এমআরআই ফিল্মটা আমি এখান থেকে কম্পিউটারে পাঠিয়ে দেবো সিঙ্গাপুর, সাথে সাথে উনি রিপোর্ট দিয়ে দেবেন। তো এখানে বসে আমি সিদ্ধান্ত নিতে পারবো, আপনাদের চিকিৎসা দিতে পারবো, সাধারণ মানুষের চিকিৎসা দিতে পারবো। ডিজিটাল সিলেট করার অংশ হিসেবে প্রথমবারের মতো সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হসপিটাল হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন সিস্টেমে বাস্তবায়িত হবে। ফলে একই নেটওয়ার্কে আসবে রোগী, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সকল তথ্য। ফলে আগে কি হতো, একজন রোগীকে পয়সা খরচ করে শহরে যেতে হতো একটা পরামর্শ নেওয়ার জন্য, হয়তো একটু চোখের সমস্যা হয়েছে বা ছোট্ট একটু সাজেশন, হয়তো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তার তাকে সামনাসামনি সশরীরে না দেখে তার কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে দেখে কিন্তু সাজেস্ট করতে পারছে ওখানকার ডাক্তার কিংবা ওখানকার হেলথ সার্ভিস প্রোভাইডার, সে কিন্তু ওই ট্রিটমেন্টটা দিতে পারছে। এভাবেই আমরা আশা করছি যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালেও আজকে যে রোগীর যে চাপটা, সেটা আমরা কিছুটা হলেও আমাদের প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে তাদেরকে অনেকটা সেবা বাড়াতে পারবো, যেন তাদের আর কি জীবনমানের উন্নয়ন হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে হসপিটাল হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন সিস্টেমের আওতায় নগরীর অন্যান্য হাসপাতালকেও সংযুক্ত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। অবশেষে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে থার্মাল স্ক্যানার। মঙ্গলবার দুপুরে এই স্ক্যানারটি বসানো হয়। থার্মাল স্ক্যানার বসানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল। বিদেশ থেকে আমদানিকৃত নতুন থার্মাল স্ক্যানার মঙ্গলবার সকাল 8টায় উসমানী বিমানবন্দরে বসানোর কাজ শুরু হয়। দুপুর 12টায় এটি বসানোর কাজ শেষ হয়। সিভিল সার্জন জানান, থার্মাল স্ক্যানার দিয়ে এখন বিদেশ থেকে আসা যাত্রীদের শরীরে তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। এছাড়া যাত্রীদের হেলথ ডিক্লারেশন ফর্ম দেওয়া হচ্ছে। দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় ধরে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্যানার বিকল হয়েছিল। সম্প্রতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের জ্বর পরিমাপের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময়ই ধরা পড়ে উসমানী বিমানবন্দরে থার্মাল স্ক্যানার বিকল হওয়ার বিষয়টি। থার্মাল স্ক্যানার বিকল থাকায় হ্যান্ডহেল্ড থার্মোমিটার দিয়ে জ্বর পরিমাপ করা হচ্ছিল। সিলেটের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির গাড়ি আটকে কোয়ারি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন পাথর শ্রমিকরা। মঙ্গলবার বিকেলে সিলেট কোম্পানিগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক থেকে ফেরার পথে শ্রমিকরা গাড়ি আটকে এ দাবি জানান। প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ হাইটেক পার্কের ভূমিকা শীর্ষক সেমিনারে যোগ দিয়ে হাইটেক পার্ক থেকে ফেরার পথে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী। এ সময় মন্ত্রী গাড়ি থেকে নেমে শ্রমিকদের সাথে কথা বলেন। এ ব্যাপারে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে বলে শ্রমিকদের আশ্বস্ত করেন মন্ত্রী। সিলেটের 7টি পাথর কোয়ারিতে দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিলেন প্রভাবশালীরা। পরিবেশ রক্ষায় প্রশাসন কোয়ারিগুলোতে পাথর উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নি নির্বাপনের কৌশল ও ভূমিকম্পের সময় করণীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন শিক্ষক ও শিক্ষার্থীদেরকে।
মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম। মহড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুদ্দিন আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হিরণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক, সিনিয়র স্টেশন অফিসার SM হুমায়ুন কার্নিয়াল, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিষয়ক সংগঠন মাহা স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লিগ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় রেস 71 টিমকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে FC ভেগাবন্ড। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহিরুদ্দিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মাহার স্বত্বাধিকারী মাহিউদ্দিন আহমেদ সেলিম, স্পোর্টস সাস্টের সভাপতি জিল্লুর রহমান দিদার, সাধারণ সম্পাদক আল ইমরান জাকারিয়া। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে সব ধরনের খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে। বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের খেলাধুলার জন্য আলাদাভাবে টাকা বরাদ্দ দিয়ে থাকে। সামনে তার পরিমাণ আরও বৃদ্ধি করা হবে। ফুটবল একসময় বাংলাদেশের মানুষের জন্য খুব জনপ্রিয় ছিল। সামনের দিনগুলোতে হারানো ফুটবলের জনপ্রিয়তা আবারও ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।